আচ্ছা, সমীকরণ এবং অভেদ এই দুইটা বিষয়ের মধ্যে একটু পার্থক্য আছে। তো সমীকরণটা কি, আমরা যে ইকুয়াল দ্বারা যেটাকে লিখি অ্যাকচুয়ালি, তো অভেদটাকে ওইভাবে লেখা হয়, বাট সমীকরণের অভেদটা আমি দুইটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। সাপোজ আমাদের একটা সমীকরণ দেওয়া আছে যে এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 9, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে গেলে কি করব? উভয় পাশ থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 9 মাইনাস 2 থাকে, অর্থাৎ এক্সের ভ্যালু কত পাবো? 7। তো এই যে এক্সের ভ্যালুটা পাইছি, তো প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল এটা একটা রাশি, ঠিক আছে? এবং এইটাও একটা রাশি। তো দুইটা রাশি যখন ইকুয়ালের মাধ্যমে যুক্ত থাকে তখন সেটা সমীকরণও হইতে পারে, আবার অভেদও হইতে পারে। তো দেখতে হবে যে এক্সের কোন কোন মানের জন্য এই দুইটা রাশি সেম হয় কি হয় না, এই কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আমাদের সমীকরণ এবং অভেদের পার্থক্য নির্ণয় করা হয়। যেমন এইখানে এক্সের ভ্যালু একমাত্র এবং শুধুমাত্র যদি 7 বসাই তাহলেই এই দুইটা রাশি সমান হবে। যেমন 7 প্লাস 2 এক্সের ভ্যালু যদি এখানে বসাই তাহলে 9 সমান হবে। তা বাদে যদি আমি এক্সের ভ্যালু অন্য কিছু বসাইতাম, মনে করো 3 প্লাস 2, তাহলে কি এটা 9 সমান হতো না। অর্থাৎ এক্সের ভ্যালু শুধুমাত্র 7 বসাইলেই একমাত্র আমাদের এই দুইটা রাশি সমান হবে। তাহলে এই যে এক্সের কিছু নির্দিষ্ট মান যদি আমরা বসাই, তাহলে যদি আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়ে যায় তাহলেই সেটাকে বলা হয় সমীকরণ, ঠিক আছে? দুইটা রাশির বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেলে তাকে বলা হয় সমীকরণ। কিন্তু অভেদের বেলায় আমাদের এখানে এক্সের যে কোনো মানের জন্য দুইটা পক্ষই সমান হবে। যেমন অভেদের ক্ষেত্রে আমরা একটা লিখতে পারি যে এ প্লাস, আচ্ছা আমি ধরলাম এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তো এইখানে এক্সের ভ্যালু যাই বসাও না কেন আমাদের ভ্যালু কিন্তু দুইটাই সেম আসবে। যেমন এক্সের ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে দেখো 1 বসাইলে আসবে হচ্ছে 1 প্লাস 2 হোল স্কোয়ার 3 স্কোয়ার 9। রাইট হ্যান্ড সাইডে কত আসবে? 1 প্লাস 4 প্লাস 4 সমান সমান 9। আচ্ছা, এখন এক্সের ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে? 2 প্লাস 2 হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে 16। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি আসবে? রাইট হ্যান্ড সাইডে আসবে 2 স্কোয়ার প্লাস 4 দুগুণা মানে 4 ইন্টু 2 প্লাস 4। তো এটা 4 প্লাস 8 প্লাস 4, 8 আর 8 16, দুইটাই সেম। অর্থাৎ এক্সের যে কোনো মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো মান বললে হয় না, যে কোনো বাস্তব মানের জন্য আমাদের যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায় তাহলে তাকে অভেদ বলে। যেমন এটা একটা অভেদ। তো এটাকে 3টা দাগ দ্বারাও এভাবে প্রকাশ করা, আবার 2টা দ্বারাও প্রকাশ করা হয়। সকল অভেদই মূলত সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ না, ঠিক আছে? সকল সমীকরণে অভেদ না। যেমন এই সমীকরণটা, এটা একটা সমীকরণ বাট এটা অভেদ না। আবার এইটা একটা অভেদ, আবার এটা একটা সমীকরণও বটে, ঠিক আছে? তো অভেদ কোনগুলো? অভেদ হচ্ছে তোমাদের বইতে দেখবা যে যেইগুলো অনুসিদ্ধান্ত আকারে আছে, সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ আর বি এর যা মান বসাও বাস্তব সবার জন্য এটা সত্য, ঠিক আছে? যতগুলো সূত্র আছে সবগুলো এক একটা অভেদ, যতগুলো সূত্র আকারে প্রকাশ করা যায় ততগুলো এক একটা অভেদ। আচ্ছা, যেমন কয়ের 1 নম্বর বলতেছে নিচে সমীকরণগুলো কোনটির ঘাত কত এবং মূল কয়টা? যেমন 3x প্লাস 1 সমান সমান 5। তো এখানে বলছে ঘাত কত? ঘাত মানে এক্সের পাওয়ার 1, তো এর ঘাত কত? এর ঘাত 1। মূল কয়টা? তো ঘাত যতগুলো মূলও সর্বোচ্চ ততগুলোই আসবে।
মূল কম আসতে পারে কিন্তু সর্বোচ্চ ততগুলোই থাকবে, তার মানে মূল এখানে একটাই হবে। আচ্ছা 2 নম্বর, 2y/5 মাইনাস y মাইনাস 1 ডিভাইডেড বাই 3y/2। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে থাকে 6y 3 দুগুণা 6 মাইনাস 5y মাইনাসে মাইনাসে এটা প্লাস 5 হয়ে যাবে ডিভাইডেড বাই 3 5 15। এখানে থাকতেছে 3y/2। আচ্ছা তাহলে উপরে কত থাকতেছে y প্লাস 5/15 সমান সমান 3y/2। আর গুণন করে দিয়ে থাকে 2y প্লাস 10 সমান সমান 3 15 45y। আচ্ছা তাহলে 43y সমান সমান 10 থাকবে, অর্থাৎ y এর ভ্যালু কত 10/43। এখানে y এর পাওয়ার কত 1, তার মানে এর ঘাত কত 1, মূল কত, মূলও হবে একটা। তো এখানে y এর ভ্যালু আমি বের করছি। আমাদের যখন বলবে ঘাত কয়টা মূল কয়টা, তো তখন দেখেই তো বোঝা যাচ্ছে যেহেতু নিচে কোনো y যুক্ত রাশি নেই, সুতরাং y স্কোয়ার টাইপের তো আসবেই না, আমাদের y আসবে। তার মানে এখানে যে পাওয়ার যত এটাই তার ঘাত, এটাই তার মূল। 1 নম্বর উদাহরণ 1 নম্বরে আমাদের বলছে সমাধান করো তো 5x/7 মাইনাস 4/5 ইজ ইকুয়ালস টু x/5 মাইনাস 2/7। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। আমাদের দেখতে হবে যে নিচে কি কি আছে। দেখো এখানে আমরা 5x/7 মাইনাস এই যে বাই 7টা 2/7 একসাথে নিয়ে আসছি। হ্যাঁ, নিচে হর যাদের 1 আছে তাদেরকে একসাথে রাখছি, তাতে কী হবে লসাগু করতে সুবিধা হবে। তাহলে 5x প্লাস 2/7 আর এই পাশে হবে x প্লাস 4/5, তাহলে আসতেছে 25x প্লাস 5 দুগুণা 10 সমান সমান 7x প্লাস 4 7 28। আচ্ছা তাহলে 7x যদি এই পাশে চলে আসে 25-এর সাথে, তাহলে 18x আর 10 এই পাশে গেলে থাকে 18, অর্থাৎ x এর ভ্যালু কত 1। এরপরে বলতেছে যে y মাইনাস 1 ইন্টু y প্লাস 2 ইজ ইকুয়ালস টু y প্লাস 4 y মাইনাস 2। আচ্ছা এটাকে ভাঙাই দিলে y স্কোয়ার প্লাস 2y মাইনাস y মাইনাস 2, আর এখানে থাকে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 4y মাইনাস 8। y স্কোয়ার চলে যাচ্ছে, 2y এ পাশে আসলে হবে 4y এ পাশে আসলে হবে মাইনাস 5y। আচ্ছা এই পাশটা তো কাটাকাটি যায়, এখানে যোগ বিয়োগ করলে থাকে y মাইনাস 2 আর এই পাশে যোগ বিয়োগ করলে থাকে 2y মাইনাস 8। আচ্ছা তাহলে 2y থেকে y বাদ দিলে থাকে 2y মাইনাস y, এটা এই পাশে গেল, 8 এই পাশে আসলে থাকবে হচ্ছে মাইনাস 2 প্লাস 8, অর্থাৎ y সমান সমান 6। এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে বলছে 6x প্লাস 1 ডিভাইডেড বাই 15 মাইনাস 2x মাইনাস 4/7x মাইনাস 1 সমান সমান 2x মাইনাস 1/5। তো নিচে হরে দেখো এই দুইটা সংখ্যা আছে, বাট এটা একটা ভ্যারিয়েবল যুক্ত টার্ম আছে, সুতরাং এটাকে আমরা আলাদা করে দিই। 6x প্লাস 1 ডিভাইডেড বাই 15 মাইনাস 2x minus 1/5 is equals to 2x minus 4/7x minus 1। আচ্ছা নিচে কত হবে 15 হবে, তো 15-এর উপরে যা আছে তাই বসে যাবে, মাইনাস 15 5 দ্বারা ভাগ করলে 3 থাকে, এই 3 উপরে লবের সাথে গুণ হবে, 3 দুগুণা 6 প্লাস এই যে মাইনাস মাইনাসের প্লাস 3 সমান সমান 2x minus 4/7x minus 1। উপরে কত থাকে x যুক্ত টার্ম চলে যাচ্ছে, তার মানে 4/15 সমান সমান 2x মাইনাস 4/7x মাইনাস 1। আর গুণ করে দিলে 4 7 28, x মাইনাস 4 সমান সমান 30x মাইনাস 4 15 60। এই পাশে করলে কত থাকে দেখো 30x 28x যদি এই পাশে আসে তো মাইনাস 4 প্লাস 60 এই পাশে আসছে, আর 30x মাইনাস 28x।
অর্থাৎ এখানে থাকতেছে কত 56 সমান সমান এই পাশে থাকতেছে 2x, তাহলে x এর ভ্যালু কত 28। আচ্ছা সমাধান সেট লেখো বলছে। আচ্ছা তো সমাধান সেটটা কি হবে? সমাধান সেট হবে s ইজ ইকুয়ালস টু 28, অবশ্যই এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। এখানে সমাধান চাইছে, তো x মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 5। তো লসাগু করি x মাইনাস 3 x মাইনাস 4 করলে এখানে থাকে x মাইনাস 4 প্লাস x মাইনাস 3, আর এখানে থাকতেছে x মাইনাস 5 প্লাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 5 x মাইনাস 2। আচ্ছা এখন উপরে দেখো x আর x যোগ হয়ে 2x মাইনাস 7 আসছে, আর নিচে আসতেছে x মাইনাস 3 x মাইনাস 4। আচ্ছা এটাকে আমি ভাঙাই দিই না, এটাকে আমি একটু ভাঙাই দিই। তো এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 3 4 7x প্লাস 3 4 12, ভাঙাই দিয়ে যোগ করে দিয়েছি। তোমরা চাইলে আর একটা লাইন গ্যাপ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। নিচে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 7x 5 দুগুণা 10। আচ্ছা এটা কিন্তু আমাদের 2x মাইনাস 7 যখন সমাধান করতে বলবে খুব খেয়াল করবা, এই যে রাশি যেটা আছে এই দুইটা কিন্তু এইভাবে কেটে দেওয়া যায় না। আমরা কাটবো কোনগুলো? আমরা কাটবো শুধুমাত্র মানে বিয়োগ করলে যেটা হয়, ঠিক আছে? যেমন মনে করো একটু আগে, এই যে একটু আগে করছিলাম, কোথায়, এই যে বিয়োগ করছিলাম ওয়াই স্কোয়ার কেন কাটছি? কারণ ওয়াই স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যায়, যেটার ভ্যালু 0 আসে, এই কারণে কাটছি। কিন্তু এটা কেমন আছে? এটা কিন্তু বাই আকারে আছে, তাই না? এটা বাই আকারে আছে, এটা কাটলে 1 আসবে, নট 0। তো সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে, যেমন এক্স স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার, আমরা কিন্তু এইভাবে কাটতে পারবো না, ঠিক আছে? আমরা এইভাবে কিন্তু কাটতে পারবো না যে এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এই পাশে কত থাকে 1 থাকে, তাহলে 1 সমান সমান কি 2? কখনো কি হয়? এটা কি সম্ভব? হয় না, এটা কখনো সম্ভব হয় না। তো এই যে বাই আকারে যেগুলো থাকে সেগুলোকে আমরা এইভাবে কাটবো না, আমরা কমন নেব। ওকে, তো এখন 2x মাইনাস 7 ডিভাইডেড বাই, আর গুণন করি 2x মাইনাস 7 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 7 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। আচ্ছা তাহলে কত থাকতেছে? আমি নেক্সট লাইনে করি, এখানে একটু করে দিই। থাকতেছে যে 2x মাইনাস 7 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওই পাশ থেকে নিয়ে আসতেছি 2x মাইনাস 7 x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0। কী করছি? এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছে, যদিও চলে নিয়ে আসা যায় না। আচ্ছা তাহলে এই যে 2x মাইনাস 7 কমন যায় না, কমন গেলে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা থাকে না কমন নিলে? আচ্ছা তাহলে 2x মাইনাস 7 এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 12 সমান 0। সুতরাং এখানে থাকতেছে 2x মাইনাস 7, এখানে কত থাকতেছে? সব কাটাকুটি দেখো, এটা কাটাকাটি গেলে থাকে মাইনাস 2 সমান 0। এখন এটা তো একটা সংখ্যা, যেটা 0 নিচে চলে গেলে 0 হয়ে যাবে, তার মানে 2x মাইনাস 7 সমান সমান 0, অর্থাৎ x এর ভ্যালু কত পাচ্ছি? 7/2। এটাই আমাদের অ্যান্সার। তো এটাই সমাধান সেট নির্ণয় করতে বলে নাই, শুধু সমাধান নির্ণয় করতে বলছে, তো আমরা এটা করে দিলাম। ওকে, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে যে এটা, যে দেওয়া আছে
root over 5 plus 1 into x plus 4 is equals to 4 root over 5. তো root over 5 plus 1 এটাকে এই সাথে রাখলাম, আর 4 root over 5 minus 4, 4টাকে ওই পাশে নিয়ে গেলাম। root over 5 plus 1 into x, দুইটা থেকে 4 কমন নাও, তাহলে থাকে root over 5 minus 1। তাহলে x is equals to 4 দিয়ে root over 5 minus 1, আর নিচে থাকতেছে root over 5 plus 1, আর গুণন করে দিলাম। এখন নিচে যেই অমূলদ সংখ্যাটা আছে এর অনুবন্ধী, মানে এখানে প্লাস থাকলে এর মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব, অর্থাৎ root over 5 minus 1 root over 5 minus 1 দ্বারা উপরে এবং নিচে গুণ করব। ওকে, তাহলে কত পাচ্ছি দেখো, x সমান সমান 4 দিয়ে উপরে থাকতেছে root over 5 minus 1 হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার root over 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ x সমান সমান 4 দিয়ে উপরে থাকতেছে root over 5 minus 1 হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে 5 মাইনাস 1, অর্থাৎ x সমান সমান 4 দিয়ে root over 5 minus 1 হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে 4, 4 4 কাটা, তাহলে x সমান সমান কত থাকতেছে root over 5 minus 1 হোল স্কোয়ার, অর্থাৎ x এর ভ্যালু থাকতেছে root over 5 কে স্কোয়ার করে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইলে 5 মাইনাস 2 root 5 প্লাস 1, অর্থাৎ x এর ভ্যালু কত 6 মাইনাস 2 root 5, এটাই আমাদের অ্যান্সার। এই যে দেখাও যে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের কিছু কথাই অঙ্ক করতে হবে, যেমন এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা। তো দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যে সমস্ত অঙ্ক করতে যাই সে সমস্ত অঙ্কর ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করে আসতে হবে। মনে করো আমাদের একটা সংখ্যা হচ্ছে 12, তো 12-র একক স্থানে আছে হচ্ছে 2, আর এই যে 1, এই 1 হচ্ছে দশক স্থানে আছে, আর এই যে 2, এই 2টা আছে হচ্ছে একক স্থানে। তো দশক স্থানে যে সংখ্যা থাকে তার সাথে সবসময় 10 গুণ করতে হয়। কেন? কারণ আমি এই 12টাকে লিখতে পারি না 10 প্লাস 2। এখন 2 এর সাথে কি গুণ আছে দেখছে, 1 আছে, আর এই যে 10 কার সাথে গুণ আছে, ওই যে 1 আছে। তার মানে দশক স্থানে যে সংখ্যাটা তার সাথে 10 গুণ করতে হয় যদি সে সংখ্যাটা বের করতে হয় তখন, এবং একক স্থানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 গুণ করতে হয়, করে দুইটা যোগ করলেই আমরা মূল যে সংখ্যা সে সংখ্যাটা পেয়ে যাব। এখন আমাদের এখানে এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা এই অঙ্কটা পড়ব। বলতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তো আমাদের দেখতে হবে যে কে বেশি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে বলতো, 2 বেশি, তার মানে x প্লাস 2 হবে। অতএব সংখ্যাটি তাহলে কি হবে, সংখ্যাটি হবে, দেখো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তার মানে 10x, কারণ দশকের সাথে 10 গুণ করতে হবে ওই অঙ্কর সাথে, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, x প্লাস 2, তাহলে এর সাথে 1 গুণ করলে যা থাকে তাই, তার মানে এই হচ্ছে আমাদের সংখ্যা, অর্থাৎ 11x প্লাস 2, এটা হচ্ছে আমাদের সংখ্যা। পরেরটাই বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে একক স্থানীয় অঙ্ক এক্সটা দশকে, মানে দশক স্থানীয় অঙ্কের এক্সটা এককে আসবে আর x প্লাস 2টা দশকে যাবে, যদি তারা করে তাহলে স্থান বিনিময়ের পরে সংখ্যাটি কি হবে, স্থান বিনিময়ের পর সংখ্যাটি আগে বের করে রাখি, সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে যে দশক স্থানীয় অঙ্কের সাথে x প্লাস 2, এই যে এটা গুণ হবে, প্লাস
একক স্থানীয় অঙ্কের সাথে এক্স গুণ হবে, তাহলে এখানে থাকতেছে 11x প্লাস 10 দুগুণা 20 থাকবে। ঠিক আছে, এই যে 10x আর এই পাশের এক্স যোগ করলে 11x প্লাস 20। এটা স্থান বিনিময়ের পরে। আমাদের প্রশ্ন মতে কি বলছে দেখো, প্রশ্ন মতে বলছে যে স্থান বিনিময়ের পরে যেই সংখ্যাটা পাওয়া যায়, কি পাওয়া গেছে 11x প্লাস 20, যেই সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। কই প্রদত্ত সংখ্যা, এই যে প্রদত্ত, তাহলে 2 গুণ প্রদত্ত সংখ্যা 11x প্লাস 2, সেই দ্বিগুণ অপেক্ষা আবার 6 কম, তার মানে এই টোটাল অঙ্কের সাথে আবার 6 কম হবে, হইলেই সে সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে থাকতেছে 11x প্লাস 20 আর এখানে থাকতেছে হচ্ছে 22x প্লাস 4 মাইনাস 6, অর্থাৎ 11x প্লাস 20 ইজ ইকুয়ালস টু 22x মাইনাস 2। আচ্ছা, তাহলে 20 প্লাস 2 সমান সমান 22x মাইনাস 11x, এই পাশে চলে আসতেছে, এই পাশে থাকবে 22 সমান সমান এই পাশে থাকবে 11x, অর্থাৎ x এর ভ্যালু কত 2। তাহলে সংখ্যাটি, মেন সংখ্যাটি চাইছে আমার, তো সংখ্যাটি কেমন ছিল, সংখ্যাটি ছিল না 11x প্লাস, এই যে 11x প্লাস 2 সংখ্যাটি ছিল 2। এখন x এর ভ্যালু বসাই দিই, 11 গুণ 2 প্লাস 2, তাহলে 22 আর 2 যোগ করলে থাকে 24। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের একটি শ্রেণীর বলছে, একটি শ্রেণীর বেঞ্চে 4 জন করে যদি ছাত্র বসানো হয় তাহলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে যদি 3 জন করে ছাত্র বসানো হয় তাহলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, তো ধরে নিলাম, ধরি ছাত্র সংখ্যা x জন। ওকে, তো এখন এইখানে দেখো যে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে মোট বেঞ্চের সংখ্যা কত, খুব ভালো করে বুঝবা, মোট বেঞ্চের সংখ্যাটা কত। এখন মনে করো একটা স্কুলে মনে করো যে 12 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো প্রতি বেঞ্চে 4 জন করে যদি বসে তাহলে বেঞ্চের সংখ্যা আমরা ওইটা দ্বারা 4 জন করে 4 দ্বারা ভাগ করে দিলেই পেয়ে যাব না, তার মানে 3টা বেঞ্চ, তাই না? 12 জন স্টুডেন্টকে 4 দ্বারা ভাগ করলে মানে 4 জন করে যেহেতু বসতেছে তাহলে 3টা বেঞ্চের মধ্যে তারা সহজেই বসে যাইতে পারবে। আমাদের এইখানে আছে কত, x জন, টোটাল আছে কত x জন, তো 4 জন করে বসাচ্ছি, তার মানে x প্লাস x/4, এই হচ্ছে আমার বেঞ্চের সংখ্যা। ভরে গেছে, কিন্তু বলছে যে না আসলে ভরে তো গেছে ভালো কথা, কিন্তু 4 জন করে বসলে আবার 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে টোটাল বেঞ্চ কত হবে, এটা তো ভরে গেছে প্লাস 3টা বেঞ্চ খালি, এই হচ্ছে আমার ওই ক্লাসের বেঞ্চের সংখ্যা। আচ্ছা, পরে বলতেছে আবার প্রতি বেঞ্চে 3 জন করে যদি ছাত্র বসে তাহলে 6 জনকে আবার দাঁড়িয়ে থাকতে হয়। এখন আমি মনে করো এখানে একখান সংখ্যা নিলাম, মনে করো একটু বোঝো, মনে করো আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে 10 জন, তো 3 জন করে যদি একটা বেঞ্চে বসে তাহলে আমাদের টোটাল বেঞ্চের সংখ্যা কত, এটা আমরা বের করতে গেলে মানে বের করব, মনে করো যে 3, তো 3 3কে 9 জন, ঠিক আছে, তো 9টা, মনে করো আমার বেঞ্চের সংখ্যা 3, তা 3 3কে কত হবে 9টা, তাহলে 9 জন আমার 3টা বেঞ্চে বসতে পারতেছে, কিন্তু টোটাল স্টুডেন্ট ছিল 10, তার মানে একজন কি আছে দাঁড়ায় আছে, এই যে একজন এ দাঁড়ায় আছে, টোটাল বেঞ্চ আছে 3টা এবং সেইখানে আমার 3 জন করে বসে গেছে, বসে যাওয়ার পর আমার একজন দাঁড়ায় আছে। এখন আমরা বেঞ্চের টোটাল বেঞ্চের সংখ্যা হিসাব করতে যাচ্ছি, তাহলে আমরা একটা ট্রিক করব। ট্রিকটা কি, যারা দাঁড়ায় আছে, ওই যে একজন দাঁড়ায় আছে না, তো আমার আগে ছিল কত 10, কিন্তু ওই যে একজন যে দাঁড়ায় আছে তাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে মোট বসতেছে কতটা
3 জন করে প্রতি বেঞ্চে, তাহলে কত বেরোয়? 9/3। তখন আমি সুন্দর করে বেঞ্চের সংখ্যা পেয়ে যাব না? অর্থাৎ যতগুলো দাঁড়ায় আছে মোট সংখ্যার থেকে আমরা সেটা বাদ দেবো, দিয়ে বেঞ্চ টোটাল এক একটা বেঞ্চে বসতেছে কয়জন তা দ্বারা ভাগ করলে আমরা বেঞ্চের সংখ্যা পেয়ে যাব। তাহলে আবার আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে মোট বেঞ্চ কত হবে বলো তো? ওই যে এক্স হচ্ছে টোটাল ছিল, কিন্তু দাঁড়ায় আছে কয়জন? 6 জন। তো 6 জনকে বাদ দিলেই তো ওই 3 জন করে প্রতি বেঞ্চে বসলেই আমরা টোটাল বেঞ্চের সংখ্যা পেয়ে যাচ্ছি। এটাই আমাদের টোটাল বেঞ্চ। তাহলে প্রশ্ন মতে কি বলছে দেখো, 2 ক্ষেত্রে আমাদের এই হচ্ছে এই টোটাল বেঞ্চ, এই ক্ষেত্রে টোটাল বেঞ্চ পেয়ে গেছি, তার মানে দুইটাই সমান। তাহলে x/4 + 3 ইজ ইকুয়ালস টু x - 6/3। লসও করলে থাকে x + 3 × 4 = 12/4 সমান x - 6/3। তো আর গুণন করলে কত থাকে? এই পাশে করি, আর গুণন করলে থাকে 3x + 36 = 4x - 24, অর্থাৎ 36 + 24 = 4x - 3x। তাহলে x এর ভ্যালু কত? 60। টোটাল স্টুডেন্ট ছিল 60 জন। ওকে। 7 নম্বর বলছে কবির সাহেব 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকাটা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন, এবং 1 বছর পরে তিনি মোট যে সুদ বা মুনাফাটা পেলেন সেটা হচ্ছে 6,400 টাকা। বলছে যে তিনি 12% করে যে টাকাটা বিনিয়োগ করছিলেন, কত টাকা বিনিয়োগ করছিলেন? তো ধরি 12% মুনাফায় বিনিয়োগকৃত টাকা x টাকা সে বিনিয়োগ করছে, ঠিক আছে। আর 10% মুনাফায় বিনিয়োগকৃত টাকা কত? বিনিয়োগকৃত টাকাটা হচ্ছে টোটাল টাকা ছিল 56,000, তার ভিতরে সে এক্স টাকা তো বিনিয়োগ করেই ফেলাইছে, তাহলে বাকি যা আছে সেটাই 10%-এ বিনিয়োগ করছে। আচ্ছা, এখন যেহেতু 1 বছর পরে সে মুনাফা পাইছে, তো 1 বছর পরে আমি 12%-এর মুনাফাটা বের করব। তাহলে এক্স টাকার 1 বছর পর মুনাফা কত হবে? এক্স এর 12%, অর্থাৎ 12x/100 টাকা। আর 56,000 মাইনাস x টাকার 1 বছরের মুনাফা, 1 বছর পর মুনাফা কত হবে? ওই যে 56,000 মাইনাস x এর 10%, অর্থাৎ 56,000 মাইনাস x ইন্টু 10/100। এখন কথা হচ্ছে এই যে দুইটা মুনাফা, এই দুইটা মুনাফার ভ্যালু কত? 6,400 টাকা। তাহলে আমরা এই দুটা যোগ করি, যে প্রশ্ন মতে 12x/100 প্লাস 56,000 মাইনাস x ইন্টু 10/100 সমান 6,400 টাকা। লসাগু করলে উপরে কত হচ্ছে? 12x প্লাস 56,000, তার সাথে 10 গুণ করলে একটা শূন্য বাড়বে, মাইনাস 10x সমান এই যে 100 এই পাশে গুণ হয়ে যাবে 6,400 এর সাথে আবার 2টা শূন্য বাড়বে।
বিয়োগ করলে থাকে 2x সমান সমান 6 4 4টা শূন্য মাইনাস 5 6 4টা শূন্য, অর্থাৎ 2x সমান সমান এখানে কত আসতেছে 8000, তাই না? সরি 80,000 টাকা। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 2 দ্বারা যদি কাটাকাটি করি তো 40,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ সে 12%-এ 40,000 টাকা বিনিয়োগ করছিল, আর পরেরটা হচ্ছে 16,000 টাকা বিনিয়োগ করছে। ঠিক আছে, ওকে। ক নম্বরে বলছে যে 3/5 ভগ্নাংশটির এই যে লব এবং এই যে হর এর প্রত্যেকের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। তো ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে এই যে 3 উপরে লবের সাথে এক্স যোগ আর নিচে হরের সাথে এক্স যোগ করলে তা 4/5 হবে। আর গুণন করলে থাকে 15 + 5x সমান সমান 20 + 4x, অর্থাৎ এক্স এর ভ্যালু থাকতেছে কত 5। তার মানে 5 যোগ করলেই আমাদের 4/5 আসবে। পরেরটা বলছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151 হলে, তো ধরি সংখ্যা দুটি এক্স ও 120 - x, সরি এখানে আমাদের আসছে ক্রমিক, তার মানে x+1। ওকে, প্রশ্ন মতে এই যে x+1 ক্রমিক সংখ্যা, তাদের বর্গের অন্তরফল সবসময় 151। ভাঙায় ফেলা x² + 2x + 1 - x² = 151, 2x সমান সমান 150, অর্থাৎ x এর ভ্যালু আসতেছে 75। অতএব সংখ্যাদ্বয় কত? তাহলে সংখ্যাদ্বয় একটা হবে 75 আর একটা হবে 76, যে 1 যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সটের অঙ্কটা বলছে যে 120টি 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হইলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত? তো ধরি দেখো একটা জিনিস, 120টা আছে টোটাল, 1 টাকার মুদ্রা আছে আর 2 টাকার মুদ্রা আছে। তো আমি 2 এর সাথে এক্স গুণ করি। ঠিক আছে, মানে 2 টাকার মুদ্রা আছে এক্স আর 1 টাকার মুদ্রাকে 120 - x ধরি, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো ধরি 2 টাকার মুদ্রা, এক্সটি আছে, আর 1 টাকার মুদ্রা টোটাল 120-এর থেকে এক্স বাদ। প্রশ্ন মতে এই যে 1 টাকার মুদ্রা, তাদের মূল্যমান কত? 1, তো তার সাথে 1 গুণ করলে যা থাকে তাই, প্লাস 2 টাকার মুদ্রার মূল্য প্রত্যেকটার মূল্য 2, তার মানে এক্সট্রা মূল্যের দাম হচ্ছে 2x। এই যে টোটাল টাকাটা, এই টাকাটা কত? 180। তাহলে এখানে থাকতেছে 120 - x + 2x সমান সমান 180, অর্থাৎ x এর ভ্যালু এই পাশে আসতেছে 60। অতএব 2 টাকার মুদ্রা 60টি এবং 1 টাকার মুদ্রা কতটি? 120 - 60 সমান সমান 60টি। দুইটা মুদ্রায় 60টি করে আছে। তো এই ছিল তোমাদের উদাহরণ এবং কাজের সকল অঙ্ক। সামনের দিন অনুশীলনী শেষ করব। আল্লাহ হাফেজ।